বাসে বসে আছি। একটু আগেই বাসটা ছেড়েছে। বন্ধুরা মিলে সফরে যাচ্ছি, রাঙামাটি। আমাকে যদি কেউ বলে, এই ইভান, চল ঘুরে আসি, আমি তো খুশিতে প্রথমে মনে মনে নাচতে থাকি। অবশ্য মনে মনে কেউ নাচতে পারি নাকি? বলতে গেলে ভ্রমণ করতে আমার বেশ ভালোই লাগে। ভার্সিটি ঈদের বন্ধ দিয়েছে। সবাই মিলে ঠিক করলাম ঈদের পরে আমরা ঘুরতে যাব। যেই কথা সেই কাজ। এই ট্রিপটা আমাদের কাছে একটু স্পেশাল। রাঙামাটি যাচ্ছি আমরা, ছেলে বন্ধুরা মিলে। কোনো মেয়ে বন্ধুদের অ্যালাউ করিনি। আরে আমরা ছেলেরা স্বাধীনভাবে ঘুরব, উড়ন্ত পাখির মতো ডানা মেলে উঠব, মজা করব, কত কিছু করব। মেয়েদের কাজ কি শুনি? কিন্তু সমস্যা হলো একটা জায়গায়। তন্ময় বাবা মায়ের আদরের ছেলে। প্রত্যেক বাবা মাই তাদের সন্তানকে ভালোবাসে, কিন্তু আমার কাছে তন্ময়ের বাবা মায়ের আদরগুলা একটু ন্যাকামো ন্যাকামো লাগে। ভার্সিটিতে আসলে বাবা মায়ের সাথে ঠিকভাবে বলে আসতে হবে, বাসায় গেলেও তাদেরকে কল করা লাগবে, আরও কত কি। যাক, এটা মানলাম, প্রত্যেক বাবা মাই তার সন্তানের নিরাপত্তা চায়। কিন্তু রাঙামাটি যাচ্ছি, ওর সাথে করে একটা ওর সিনিয়র বাঁদর নিয়াপুকে পাঠিয়েছে ওকে দেখে শুনে রাখার জন্য, আর না হলে তন্ময়কে সফরে যেতে দেবে না। তন্ময়কে নেবার পিছনে কারণ আছে, সে অনেক টাকা দিয়েছে এই সফরের জন্য। তবে ভাই, তাহলে আমরা আছি কি জন্য? আর ওই বাঁদর মেয়েটাই আমাকে জিজ্ঞেস করল, এই যে পিচ্ছি ছেলে, চকলেট খাবেন নাকি? চকলেট খাবো কিনা জানতে চাইল মেয়েটা। তোর চকলেট তুই খা, বাঁদরনি কোথাকার। চোখে আবার চশমাও পড়ে, মনে হয় কত ভদ্র। পুরো বাসে আমরা ছেলে আর একটা মেয়ে। এই মেয়ের কি একটুও বিব্রতকর লাগছে না এতগুলো ছেলের মাঝে? কি ব্যাপার, চকলেটটা নিন। নো থ্যাঙ্কস, আপনার চকলেট আপনি রেখে দিন, আমি চকলেট খাই না। আমার কথাটা শুনে মেয়েটা একটু হাসল। আরে এখানে হাসির কি কথা বললাম যে ৩২টা দাঁত বের করে আমাকে দেখাতে হবে? এবার মুখটা বন্ধ রাখুন, আপনার দাঁত যে সুন্দর সেটা বোঝা হয়ে গিয়েছে। আপনি অনেক ফান করতে জানেন তো, আর আমি তো জানি ছেলেরা চকলেট খায় না, তবুও দিলাম। আমি আর কিছু বললাম না, বেশি প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসতে পারে। মেয়েদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার ফ্রেন্ডরাও আমার দিকে কেমন করে তাকাচ্ছে। আমি বললাম, কি রে, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার রূপ কি বেয়ে বেয়ে পড়ছে? আমার কথা শুনে সবাই একটু নিজেকে স্বাভাবিক করে নিল। রাকিব বলল, দেখ ইভান, তুই ভুলে যাস না, আমরা সবাই মজা করতে এসেছি। আপু সবাইকে চকলেট খাওয়াচ্ছে, তুই নিলি না কেন? তুই মনে হয় চকলেট খাস না। এই তো কিছুদিন আগেই তো তোর ছোট বোনের জন্য কেনা চকলেট মেরে দিয়েছিস তুই। রাকিবের কথা শুনে সবাই একটু হাসল। ওই বাঁদরনি মেয়েটাও হাসল। নিজের বন্ধু যদি এভাবে অপমান করে, এর কোনো মানে হয়? ওই কেউ চকলেট দিলেই যে আমি খাবো সেটা তো কোনো কথা না। আমার এখন চকলেট খাবার ইচ্ছে নেই। আর তোর কিসের আপু শুনি? মায়ের পেটের আপু নাকি ধার্মিক আপু? ওরা বুঝতে বাকি রইল না যে আমি রেগে যাচ্ছি আর মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না, তাই সবাই চুপ হয়ে গেল। দেখুন, আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আসলে আমার আশাটাই ভুল হয়েছে, আমি আসতে চাইনি। তন্ময়ের বাবা এত করে বলল, তাই আর নিষেধ করতে পারিনি। সত্যি বলতে কি আঙ্কেলকে অনেক শ্রদ্ধা করি, তাই ওনার কথা অমান্য করতে পারিনি। সরি আপনাকে চকলেট খেতে বলার জন্য। ভাবলাম পিচ্ছি ছেলে, চকলেট খাবা একটা না? মেয়েটা কথাগুলো বলল, বেশ একটা করুণার চোখে কথাগুলো বলল। এদিকে আমাদের বাস অনেক পথ পাড়ি দিয়েছে। সবাইকে কলা পাউরুটি দেওয়া হলো সকালের নাস্তা হিসেবে। একটু গান করলে কেমন হয়? দুটো দল থাকবে। বাসের ডান পাশের সিটে সবাই এক দল, আর বাম পাশের সবাই আরেক দল। প্রথমে যে দল গান গাইবে সে গানের শেষ অক্ষর দিয়ে অন্য দল গান গাইবে। নাস্তা খাবার কিছুক্ষণ পর তিয়ানা কথাটা বলল, আর সবাই রাজি হল। আমি ডান পাশের দলে পড়ি। প্রথমে কোন দল শুরু করবে তা নিয়ে একটা হইচই লেগে গেল। এই হইচইয়ের মাঝখানেই গিটারের শব্দ শুনতে পেলাম। গিটারের শব্দ শুনে সবাই চুপ হয়ে গেল। আরে, এই মেয়ে দেখে গিটার বাজাতে পারে। তিয়ানা বাজাচ্ছে আর গাইছে। আমি একটু অবাক চোখে তাকিয়ে থাকলাম। এই মেয়ে গান গাইতে পারে, আবার গিটার বাজাতেও পারে। মেয়েটার শেষ অক্ষর আ, তার মানে আমাদের দলকে এখন আয় গান গাইতে হবে।
আমাদের দলের সবাই একটু ভাবতে লাগল, আয় কোনটা গাইবে। সবার কাণ্ড দেখে আমি গাইতে শুরু করলাম। না হলে এই মেয়ের কাছে হার মানতে হবে। আর এই ইভান এই মেয়ের কাছে হার মানবে? এটা একদমই না। আকাশ এত মেঘেলা, যেও না কো একলা। গান গাইতে পারি না ভাই। আমার গান শেষ হলে মেয়েটা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিল, ভালো হয়েছে। এরপর মেয়েটি আবার গাইতে থাকল, দুরন্তাশয়। আমার মনটা ছুঁয়ে গেল। আমার পছন্দের একটা গান গেল মেয়েটা। সত্যি খুব সুন্দর। এতক্ষণ মেয়েটাকে কি না বলেছি, সত্যি বলতে কি একটু লজ্জা বোধ করছি। এমন একটা অনুভূতি তৈরি হলো আমার মাঝে। কারো আশা না করে মেয়েটার সাথে পাল্লা দিয়ে আবার গাইতে ইচ্ছে হলো। এভাবে চলতেই থাকল, একের পর এক গান। সবাই টুকটাক গাইল। মেয়েটার প্রতি এতক্ষণ যে রাগটা বিরাজ করছিল, সেটা কেন যেন নিমিষেই বাতাসের সাথে মিশে গেল। না, একবার সরি বলা দরকার মেয়েটাকে। কি বা এমন হতো চকলেটটা নিলে? কিন্তু সবার সামনে তো আর সরি বলা যায় না। যদি আমার কোনো বন্ধু দেখে এই মেয়েকে আমি সরি বলেছি, তাহলে তো আমাকে কথায় কথায় খোঁচা দিবে। আমার বন্ধুদের আমি ভালো করেই চিনি। এই এক একটা বদের হাড্ডি। প্রায় দুপুর হয়ে গিয়েছে। অনেক মজা করলাম। পেটে খিদেও লেগেছে। দুপুরে লাঞ্চ করার জন্য গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামালো। সবাই আস্তে আস্তে নামতে শুরু করল। আমি ভাবলাম, এই একটা সুযোগ। সবাই নেমে গেলে মেয়েটাকে এখানে সরি বলতে পারব। কারণ সব ছেলেরা নামলেই মেয়েটা নামবে। আমি বসে থাকলাম। সবার নামা শেষ হলে মেয়েটা যখন নামতে যাচ্ছে, ঠিক যেই আমি সরি বলতে যাব, ঠিক তখনই মেয়েটাকে বললাম, আপনার কণ্ঠটা খুব মিষ্টি। খোলা চুল আমার অনেক ভালো লাগে। কি বললাম আমি? আমার দিকে না তাকিয়ে মেয়েটা নিচের দিকে তাকিয়েই বাস থেকে নেমে গেল। আমি এতটা অবাক হলাম, সরি বলবো যে এটা ভুলে গেলাম। মেয়েটা তো চুল ক্লিপ দিয়ে খোপার মতো করে রেখেছিল। তাহলে আমার ওই কথাটার মানে কি? আমার কথাতে মেয়েটার কি হলো জানি না। সে ক্লিপটা নিয়ে চুলগুলো খোলা অবস্থায় রেখে দিল। কেন করল, সে কি জন্য করল সেটা জানে না। বাস থেকে যখন নামলাম, আমার চোখ দুটো যেন মেয়েটাকে খুঁজছিল। একটু পর মেয়েটাকে দেখতে পেলাম রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটাও আমায় দেখল। তার তাকানো দেখে মনে হলো ও খুব খুশি হয়েছে। এই শোন তন্ময়, এই মেয়েটা তোর কেমন আপু হয়? তন্ময় বলল, তিয়ানা আপু, 2 বছরের বড়, আব্বুর বন্ধুর মেয়ে। তুই তো জানিস, আব্বু আম্মু আমাকে একা কোথাও যেতে দেয় না। এর কারণ আমার আগে একটা ভাই হয়েছিল। তাকে কিডন্যাপ করে মেরে ফেলে কারা। তারপর থেকে এমন ওনারা। তুই আপুর প্রতি এভাবে ক্ষেপে আছিস কেন? তিশার কথা শুনে বুঝতে পারলাম মেয়েটার নাম তিয়ানা। কোথায় ক্ষেপে আছি? তোর আপু আমাকে চকলেট খেতে বলল। আমি খেতে চাইনি, আর এটা নিয়ে তোরা বাড়াবাড়ি করেছিস। তবে তোর আপু কিন্তু ভালো গাইতে পারে। আচ্ছা চল, খেতে চল। ঠিক সন্ধ্যের দিকে রাঙামাটি পৌঁছালাম আমরা। 30 জন আর তিয়ানাকে নিয়ে 31 জন। হোটেলে 10টা রুম আগে থেকেই বুকিং দেওয়া ছিল। আমরা প্রত্যেক রুমে 3 জন করে থাকব। একটা রুম বাড়তি নেওয়া হলো তিয়ানার জন্য। ফ্রেশ হয়ে হোটেলের নিচে একটু পায়চারা করতে আসছিলাম। হোটেলের সামনেই একটা গার্ডেন আছে। ওইখানে এসে কিছুক্ষণ পায়চারা করে একটু বসলাম। আর ঠিক তখন পেছন থেকে তিয়ানা বলল, আজকের আকাশটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ, আজকের আকাশটা একটু অন্যরকম। অন্যরকম আলো, অন্যরকম স্নিগ্ধতা। বহুকাল ধরে হেঁটেছি আলোর পথে। রাতের নিশ্চুপ রাতে মেঘলা আকাশে হস্ত বাড়িয়ে ডেকেছি, এসো, হাতটা ধরো। চায়ের কাপে চুমুক তুমি চেয়ে চেয়ে থাকবে। চাঁদের আলোতে আমায় ছুঁয়ে দিবে। ধুর ছায়, কী সব বলছে এগুলা? আমি একটু এই রকমই আসলে। সব মিলিয়ে আজকের আকাশটা একটু অন্যরকম। বাহ, আপনি তো খুব চমৎকার করে কবিতা বলতে পারেন। আমি পারি না, শেখাবেন আমায়? তিয়ানা আপু, পাম দেওয়া হচ্ছে আমাকে? তাই না ভাই দাদা? আপনি দাঁড়িয়ে কেন? বসুন। এরপর দুজনে একটু চুপ করে থাকলাম। সকালের যে তিয়ানাকে আমি সহ্য করতে পারিনি, সেই সুবনের সাথে আমি হেসে হেসে কথা বলছি। আচ্ছা, ওর প্রতি কি আমার ভালো লাগা কাজ করছে? কি জানি, কিন্তু সে তো সিনিয়র আপু। সরি আপু। হঠাৎ সরি কেন? না মানে সকালের বিষয়টা। প্রবলেম কি? প্রবলেম তো। আমি পুরো কথাটা শেষ করলাম না। আমি একটু হাসলাম। সে বলল, হাসবেন না, হাসলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। আমি লাইনটা কেটে দিলাম। আমার কথাটা শুনে তিয়ানা নিশ্চয়ই অবাক হয়েছে। আমি ওকে তুমি করে বলেছি। এই 4টে দিন কেন যেন ওর প্রতি উইক হলাম। হয়তো এটাই আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট। তোমাকে ঠিক চেয়ে নিব। আর এই জন্য সামনের পথটা না হয় আমি তৈরি করে নিব। যাই,
সকালে রওনা দিতে হবে ব্যাগ কাপড় চোপড় গুছিয়ে রাখি গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ